পঞ্চদশ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে যে রিট হয়েছিল সেটাতে আপনারা জানেন বিচারপতি ফারাহ মাহবুব এবং বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর নেতৃত্বে হাইকোর্টের বেঞ্চ পঞ্চদশ সংশোধনীর অনেকগুলো অংশ অসাংবিধানিক ঘোষণা করে বাতিল করেন। কিন্তু হাইকোর্টে আমরা আসলে পুরো পঞ্চদশ সংশোধনীর বাতিল চেয়েছিলাম। আমরা কিন্তু হাইকোর্ট অংশবিশেষ বাতিল করেছেন, কিন্তু পুরোটা বাতিল করেননি। সেই রায়ের বিরুদ্ধে আমরা আপিল দায়ের করেছি। আপিল করার অনুমতি প্রার্থনা করে যেই আবেদন করতে হয় সেটা দায়ের করেছি এবং সেটা হয়তো যথাসময়ে শুনানি হবে। তো আমাদের এই পঞ্চদশ সংশোধনী রায়ের ব্যাপারে আপিল করার কারণ হলো এই যে যদিও আমরা পুরো পঞ্চদশ সংশোধনী বাতিল চেয়েছিলাম, সেটা না করে হাইকোর্ট বিভাগ অংশবিশেষ বাতিল করাতে একাধিক সমস্যা হয়েছে। এর মধ্যে প্রথম সমস্যা হলো আপনারা জানেন যে পঞ্চদশ সংশোধনীর একটা প্রধান বিষয় ছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংশ্লিষ্ট সংবিধানের যে ধারাগুলো পঞ্চদশ সংশোধনীর 20 এবং 21 ধারা দিয়ে বাতিল করা হয়েছিল। কিন্তু 20 এবং 21 ধারা দিয়ে 58C ধারা এবং 58A ধারা এবং চ্যাপ্টার 2A বাতিল করা হয়েছিল পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে। কাজে হাইকোর্ট সেকশন 20 এবং 21 পঞ্চদশ সংশোধনীর 20 এবং 21 ধারা বাতিল করে দেন, যার ফলে 58A ধারা এবং চ্যাপ্টার 2A সংবিধানে রিইনস্টেটেড হয়। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংশ্লিষ্ট আরো অনেকগুলো ধারা কিন্তু সংবিধানে আছে। এগুলোর মধ্যে হচ্ছে আপনার 61 ধারা ছিল, ওখানে তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে একটা বিষয় আছে। 61 ধারাতে হলো সুপ্রিম কমান্ডের কথা আছে, যে সুপ্রিম কমান্ড রাষ্ট্রপতির কাছে থাকবে, কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকা অবস্থায় এটা কিভাবে হবে সেটার ব্যাপারে ত্রয়োদশ সংশোধনী দিয়ে বিধান করা হয়েছিল। সেটা পঞ্চদশ সংশোধনীতে বাতিল হয়েছে। তারপরে আপনারা জানেন যে সুপ্রিম কোর্টে যারা বিচারক থাকেন তারা রাষ্ট্রের অন্য ফাইন্যান্সিয়াল সুবিধা পাওয়া যায় এই ধরনের কোনো পদ নিতে পারেন না। কিন্তু প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টার ব্যাপারে 99 ধারাতে একটা এক্সেপশন ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে করা হয়েছিল। তারপরে প্রধান উপদেষ্টার রেমুনারেশন কি হবে সেটার ব্যাপারে 147 ধারাতে বিধান ছিল। তারপরে প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা বলতে কাদেরকে বুঝাবে সেই ব্যাপারে 152 ধারায় বিধান করা হয়েছিল। এবং ওনাদের যে শপথ উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার শপথের ব্যাপারে 3য় শিডিউলে শপথের ফর্ম দেয়া হয়েছিল। এই সমস্ত জিনিসগুলো ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছিল। কিন্তু মাননীয় হাইকোর্ট বিভাগ 20 এবং 21 ধারা বাতিল করে শুধুমাত্র 58A এবং চ্যাপ্টার 2 রিইনস্টেট করেন। কিন্তু অন্য এই যে 61 ধারা সংশোধন, 99, 142, 152 থার্ড শিডিউল, এগুলো রিইনস্টেট করা হয় নাই। এগুলো তো পরবর্তী সংসদের জন্য এগুলো রিইনস্টেট করা হয় নাই। কাজে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রিইনস্টেটেড হলেও কিন্তু সম্পূর্ণভাবে রিইনস্টেটেড হয় নাই। এখন আমি আরেকটা ব্যাখ্যা দেই যে আমরা কেন শুনানির সময় এই জিনিসগুলো সুনির্দিষ্ট করি নাই। আপনার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে যেভাবে সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছিল সেভাবে এটাকে রিইনস্টেট করতে হলে 20 এবং 21 ধারা যেমন বাতিল করার প্রয়োজন ছিল, তেমনি 61, 99, 142, 152 থার্ড শিডিউল এগুলোও রিইনস্টেট করা উচিত ছিল। কিন্তু আমরা এই জিনিসগুলো আলাদাভাবে কোর্টের নজরে আনিনি, কারণ শুরু থেকে আমরা সাবমিশন করছিলাম পুরো সংশোধনী বাতিল করার জন্য। পুরো পঞ্চদশ সংশোধনী বাতিল করলে এই যে সংশোধনী অন্য যেগুলো ইনসিডেন্টাল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার জন্য প্রাসঙ্গিক যে আরো সংশোধনীগুলো ছিল সেগুলো অটোমেটিক্যালি সংবিধানে চলে আসতো। কিন্তু যেহেতু আমাদের প্রার্থনা পুরোটা মঞ্জুর করা হয় নাই, অংশ বিশেষ মঞ্জুর করা হয়েছে, সেই ক্ষেত্রে হয়তো কোর্টেরই এটা দায়িত্ব ছিল দেখা যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনরুজ্জীবিত করতে হলে 20-21 ধারা বাতিল করা যথেষ্ট, নাকি পঞ্চদশ সংশোধনীর আরো কিছু সংশোধনীকে বাতিল ঘোষণা করে তত্ত্বাবধায়ক সম্পর্কিত সংবিধানের যা কিছু আছে সবকিছুকে পুনরুজ্জীবিত করা উচিত। তো এই এক্সারসাইজটা করা হয় নাই।
আমরা এটা সাবমিট করি নাই, যেহেতু আমাদের প্রার্থনা ছিল আপনি পুরোটা বাতিল করে দেন। তার মানে যেহেতু উনি সিলেক্টিভলি, মাননীয় আপিল বিভাগ সিলেক্টিভলি শুধুমাত্র তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে রিইনস্টেট করেছেন, কাজেই মাননীয় হাইকোর্ট বিভাগের একটা দায়িত্ব ছিল দেখা যে এটাকে সম্পূর্ণভাবে রিইনস্টেট করতে হলে কোন কোন জায়গায় সংশোধনীগুলোকে বাতিল করে ত্রয়োদশ সংশোধনীর প্রভিশনকে রিইনস্টেট করতে হবে। তো এটা মাননীয় হাইকোর্ট বিভাগ করতে পারেনি। এবং আরেকটা বড় সমস্যা, আমরা আইনগত সমস্যা যেটা হাইকোর্ট বিভাগের রায় আমরা দেখি, সেটা হলো আমরা বলেছিলাম যে যেভাবে পঞ্চদশ সংশোধনী পাশ করা হয়েছিল তাতে সাংবিধানিক আইনের সিরিয়াস রকম ব্যত্যয় ঘটেছিল। এটা প্রসেসের ব্যাপার, যে পদ্ধতিতে করা হয়েছে, যেমন অনেকগুলো ধারা সংশোধন করার ক্ষেত্রে গণভোট করার প্রয়োজন ছিল। এর মধ্যে আছে আপনার প্রিএম্বেল 8 ধারা, 142 ধারা, সেই ব্যাপারে গণভোট ছাড়াই এগুলো সংশোধন করা হয়েছে। তারপরে আপনার ছিল যে পঞ্চদশ সংশোধনী আইনের একটা লং টাইটেল থাকার কথা, বিস্তৃত শিরোনাম থাকার কথা, যেখানে কি কি সংশোধনী করা হবে তার একটা বর্ণনা থাকার কথা, সেটা ছিল না। তারপরে এমনকি যেই পদ্ধতিতে সংসদীয় কমিটি এবং পরে পার্লামেন্ট এটাকে পাশ করেছে, সেটা কমপ্লিট আইনগত প্রক্রিয়ার, আইনসভার আইনগত প্রক্রিয়ার কমপ্লিট অ্যাবিউজ হয়েছে। কারণ দেখা গেছে যে একজন ব্যক্তি, প্রাক্তন প্রধানমন্ত্রী, পুরো আইনসভা এবং নির্বাহী বিভাগকে ক্যাপচার করে নিয়েছেন এবং ওনার কথা অনুযায়ী একটা স্পেশাল কমিটি যেটা গঠন করা হয়েছিল সেটা কাজ করেছে। তাদের সুপারিশ ওনার কথা অনুযায়ী পরিবর্তন করে দেয়া হয়েছে এবং পার্লামেন্টারি প্রসিডিংস দেখলে দেখা যায় এত গুরুত্বপূর্ণ একটা সংশোধনী, যেটাকে আমি একটা মিনি সংবিধান বলা যায় বা সংবিধানের একটা পাইকারি পুনর্লিখন বলা যায়, এত বড় একটা সংবিধানের ব্যাপারে, সংশোধনের ব্যাপারে সংসদে কোনো ন্যূনতম আলোচনা হয়নি। তো আমরা যে পঞ্চদশ সংশোধনী পাশ করার ক্ষেত্রে এত ধরনের পদ্ধতিগত ত্রুটি, এগুলো আমরা আদালতের নজরে এনেছি এবং আদালত রায়ে পর্যবেক্ষণ করেছেন যে এই সমস্ত ত্রুটিগুলো তারও দৃষ্টিতে এসছে এবং এই ত্রুটিগুলো পঞ্চদশ সংশোধনীর আছে। এবং উনি এটাও বলেছেন যে পঞ্চদশ সংশোধনীর যে এই সমস্ত ত্রুটি আছে এটার ব্যাপারে রাষ্ট্রপক্ষও কোনো অপোজিশন দেয় নাই। তারপরেও উনি এই ত্রুটি থাকা সত্ত্বেও পঞ্চদশ সংশোধনী সম্পূর্ণ বাতিল করেন নাই এই যুক্তিতে যে পঞ্চদশ সংশোধনীতে দুই একটা ভালো জিনিস আছে। এর মধ্যে একটা হলো নারী আসন সংখ্যা বৃদ্ধি করা এবং আরেকটা হলো জীব বৈচিত্র্যর ব্যাপারে একটা ধারা আছে। তো এটা আমি মনে করি একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত, কারণ এই সিদ্ধান্তের ফলে ভবিষ্যতে যে কোনো সংসদ যেই সাংবিধানিক সংশোধনীর যে পদ্ধতিগত সুরক্ষা আছে এটার তো একটা প্রয়োজনীয়তা আছে, যাতে কেউ যেন তেন প্রকারে সংবিধান সংশোধন করতে না পারে। কাজে এই পদ্ধতিগত সুরক্ষা বা সেফগার্ডের একটা ইম্পর্টেন্ট ফাংশন আছে সংবিধান সংশোধনীর ক্ষেত্রে, যে সংবিধান সংশোধনীগুলো যাতে অ্যাকুরেট প্রক্রিয়ায় পাশ হয়, যাতে করে জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়। এখন এই রায়ের ফলে যেটা দাঁড়ালো যে আপনি একটা দুটো ভালো জিনিস যদি একটা সংশোধনীতে ঢুকিয়ে দেন তাহলে আপনি পদ্ধতিগত ব্যাপারটাকে সম্পূর্ণ অগ্রাহ্য করতে পারেন। তো এটা তো আমি মনে করি যে একটা ভয়ঙ্কর উদাহরণ হিসাবে তৈরি হবে যে কোনো সংসদ ভবিষ্যতে পদ্ধতিগত সুরক্ষার প্রক্রিয়াগুলোকে সম্পূর্ণ অগ্রাহ্য করে একটা একটা সংশোধনী আনতে পারবেন এবং তাতে একটা দুটো ভালো জিনিস যোগ করে দিবেন এবং তখন সেই একটা দুটো ভালো জিনিসের ফলে এই পদ্ধতিগত ত্রুটি সত্ত্বেও সংশোধনীটা সাংবিধানিক বলে গণ্য হবে। এটা তো হতে পারে না। কাজেই এই আমরা অনেকগুলো জিনিস দেখতে পাচ্ছি যেগুলো আপিল বিভাগ কর্তৃক আবার দেখা প্রয়োজন এবং আবার বিচার বিশ্লেষণ করে এই রায় কতটুকু পরিবর্তন করা প্রয়োজন সাংবিধানিক শাসনের স্বার্থে সেটা আপিল বিভাগ দেখবেন। সেই পরিপ্রেক্ষিতে আমরা এই আপিলটা আজ দায়ের করেছি। বিষয়টা কেমন, অনেকগুলো আইনি বিচ্যুতির মধ্য দিয়ে শীর্ষ যে সিদ্ধান্ত আর কি মাথা কাটা হয়েছে, পুরো বডি রয়ে গেছে। না, এটা হলো, আমি যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কথা বলি, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মূল ধারাগুলো সংবিধানে ফিরে এসছে, কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে সম্পূর্ণ কার্যকর করতে হলে আরো কিছু ধারা
ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে যেভাবে পরিবর্তন করা হয়েছিল সেভাবে ফিরে আসার দরকার ছিল, সেটা ফিরে আসে নাই। কাজেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুরোপুরি কার্যকর করা সম্ভব হবে না মনে হচ্ছে এই রায়ের ফলেও। কারণ ধরুন আপনার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করতে হলে তো প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টার শপথ নিতে হবে। সেই শপথ সংক্রান্ত বিধান সংবিধানে ফিরে আসে না। শপথ সংক্রান্ত বিধান আপনার পঞ্চদশ সংশোধনীতে বাতিল হয়ে গিয়েছিল, কিন্তু পঞ্চদশ সংশোধনী যদি পুরোটা বাতিল হতো তাহলে শপথেরটা অটোমেটিক ফিরে আসতো। কিন্তু যেহেতু মাননীয় হাইকোর্ট পুরোটা বাতিল না করে শুধুমাত্র 20-21 অনুচ্ছেদ ধারা বাতিল করেছেন পঞ্চদশ সংশোধনী, যার ফলে শপথের বিষয়টা সংবিধানে রিইনস্টেটেড হয় না। তারপর আরো কয়েকটা জিনিস আছে যেগুলো তত্ত্বাবধায়ক সরকার সংশ্লিষ্ট, কিন্তু রায়টা যেহেতু সম্পূর্ণ পঞ্চদশ সংশোধনীকে অসাংবিধানিক ঘোষণা না করে অংশ বিশেষের উপর দেওয়া হয়েছে, যার ফলে সবকিছু সংবিধানে ফিরে আসে না। হ্যাঁ হ্যাঁ, সেটা পারবে, সেটা তো রায় বলা হয়েছে। সেটা রায় বলা হয়েছে, কিন্তু পরবর্তী এখানে যেটা হলো যে আপনার ওনাদের রায়ের মধ্যে একটা ইন্টারনাল ইনকনসিস্টেন্সি আছে। এটা তো আদালতকেই সংশোধন করতে হবে। যেটা হলো যে ওনারা বলছেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে ফিরে আসা উচিত, ঠিক আছে, কিন্তু ওনারা ফিরিয়েও আনলেন। কিন্তু আরো আনুষঙ্গিক কিছু জিনিস সংবিধানে ফিরে আসা উচিত ছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সম্পূর্ণ কার্যকর হওয়ার জন্য। ওনারা আনুষঙ্গিক বিষয়গুলো তো ফিরিয়ে আনলেন না। না, আপিল বিভাগে এখন যে রায় চলছে এটা ত্রয়োদশ সংশোধনী নিয়ে। পঞ্চদশ সংশোধনীর আপিল তো আমরা মাত্র গতকাল দিনের শেষে দায়ের করলাম। না, এখানে বলা যায় না, কারণ আদালত সাধারণত তার সামনে যেই বিষয়টা থাকে সেটাই বিবেচনা করতে পারে। আদালতের এখতিয়ার কিন্তু সংসদের মতো না। সংসদ যে কোনো কিছু নিয়ে আলাপ করতে পারে, সিদ্ধান্ত নিতে পারে, কিন্তু আদালত হলো যেই বিষয়টা তার সামনে আছে। ত্রয়োদশ সংশোধনী মামলায় যেই বিষয়টা আদালতের সামনে আছে সেটা হলো ত্রয়োদশ সংশোধনী ক্ষেত্রে বিচারপতি খায়রুল হকের নেতৃত্বে আপিল বিভাগের দেয়া রায়টা আইনগত নাকি বেআইনি হয়েছে। এটাই শুধুমাত্র সেই বিবেচ্য বিষয়, সেই প্রসিডিং এর বিবেচ্য বিষয়। হ্যাঁ, আমরা পুরো পঞ্চদশ সংশোধনী বাতিল চেয়ে আপিল করেছি। হ্যাঁ হ্যাঁ, এবং আংশিক বাতিলের ক্ষেত্রে কিছু সমস্যা হয়েছে, তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থার ক্ষেত্রে সমস্যা হয়েছে। তারপর হ্যাঁ, এটা কমপ্লিটলি ফাংশনাল হয়নি। হ্যাঁ, কিন্তু আর হলো পদ্ধতিগত সমস্যা হয়েছে, আরো কিছু সমস্যা হয়েছে। ফিরে আসার সুযোগ নেই পুরোপুরি। আপিল বিভাগের রায়ের মাধ্যমে ফিরে আসার সম্ভাবনা আছে, হাইকোর্টের সম্ভব নেই, কারণ হাইকোর্ট তো রায় দিয়ে দিয়েছেন শেষ। কিন্তু আমরা তো ওই সময় যে রিইনস্টেট হয়ে গেছে এরকম চালাইছি। হ্যাঁ, আমরা তাই ভেবেছিলাম। এখন আপিল করার সময় আমরা যখন রায় আরো পুঙ্খানুপুঙ্খ পর্যবেক্ষণ করলাম, তখন আমরা পেলাম যে রায় তো আসলে সমস্যা রয়ে গেছে। ঠিক আছে, আপনাদেরকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আপনারা জানেন যে পঞ্চদশ সংশোধনী পাশ হয়েছিল 2011 সালে। তো তখন থেকেই আমি পঞ্চদশ সংশোধনীটা অসাংবিধানিক এই কথা বলে আসছি এবং লিখেছি অনেকগুলো। আমি লিখেছি, প্রথম একটা গুরুত্বপূর্ণ লেখা লিখেছি 2013 সালে, কার সংবিধান কোন সংবিধান। সেই লেখাতে আমি বলেছিলাম যে পঞ্চদশ সংশোধনীর যে লেজিটিমেসি এবং লিগ্যালিটি, ওই যে উনি পদ্ধতিগত যেটা বলেছেন, ওই পদ্ধতিগতভাবে এবং আইনগতভাবে এটা অবৈধ। আমি 2013 সালে বলেছি। তারপর অনেকগুলো লেখা লিখেছি। তার প্রেক্ষিতেই আমি লিড পিটিশনার হয়ে আমরা কয়েকজন মামলা করেছি এবং আমরা আনন্দিত যে হাইকোর্ট আংশিকভাবে অন্তত বাতিল করেছে। তো আমি মনে করি যে এটা পুরোপুরি বাতিল হওয়া দরকার। এবং ওই যে উনি কয়েকটা যুক্তি দিয়েছেন কেন পঞ্চদশ সংশোধনী এটা অবৈধ ছিল, অনেকগুলো বলেছেন। আরেকটা কারণে এটা অবৈধ ছিল যে এই পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের 1/3 মতো অসংশোধনযোগ্য করেছে। ভবিষ্যতে আরেকটা হাত দেওয়া যাবে না, 1/3 মতো। তার মানে এই যে ওই সংসদ
আমাদের তখন তো ছিল কি নবম জাতীয় সংসদ, পরের সংসদের হাত পা বেঁধে দিয়েছে, এটা যেটা করতে পারে না। আর শুধু তাই নয়, বেসিক স্ট্রাকচার, সংবিধানের কতগুলো মৌলিক কাঠামো, এগুলোই শুধু পরিবর্তন করতে পারে না। আর সংসদের এখতিয়ার রয়েছে সংবিধান সংশোধন করার। এইরকম আরো অনেকগুলো যুক্তি দেওয়া হয়েছে। এইসব যুক্তির কারণে পঞ্চদশ সংসদ নেই, অবৈধ। এবং তো আমরা আশা করি যে আমরা আমাদের আপিল বিভাগে এটা পূর্ণাঙ্গ বাতিল করবে এবং যার মাধ্যমে এটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছবে, ফাইনালিটিতে উপনীত হবে। তো আমি আনন্দিত যে আমি যে এই মামলার সাথে আমি জড়িত এবং আমি আমার বিজ্ঞ আইনজীবীরা অত্যন্ত সফলতার সাথে, যোগ্যতার সাথে এবং অত্যন্ত কঠোর পরিশ্রম এবং বিনা পারিশ্রমিকে এটা করেছেন, আমি এটা বলতে চাই। এবং পুরোপুরি যদি বাতিল না হয় তাহলে যদি তত্ত্বাবধায়ক সরকার ভবিষ্যতে আসবে সেটা পুরো ফাংশনাল হবে না, এই কথাটাই তো বলতে চাচ্ছেন? হ্যাঁ, ওই যে কিছু কিছু সমস্যা থাকবে, থেকে যাবে। আর একই সাথে ওই যে 13 অ্যামেন্ডমেন্টেরও আমরা রিভিউ পিটিশন দাখিল করেছি এবং ওনারাই ওই শরীফ ভূঁইয়াই সেই মামলাটা পরিচালনা করছেন। তো আমরা আশা করি যে ওখানেও রিমেডি পাবো, এখানেও রিমেডি পাবো। তার মাধ্যমে আমাদের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা ফিরে আসার সুযোগ হবে এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার মাধ্যমে তাদের নির্বাচনে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তো আমাদের নির্বাচন যাতে আবার ফিরে আসে, আমরা যাতে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়, এর মাধ্যমে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়াটা আবার একটা ভিতের উপর দাঁড়ায় এবং এরপরে যে অন্য সংস্কারগুলোর মাধ্যমে আমাদের গণতান্ত্রিক উত্তরঞ্জন ঘটে, অর্থাৎ আমরা যেন একটা যে টেকসই গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে পাই। এই জন্যই আমরা বহুদিন থেকে লড়াই করে আসছি। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি যে আপনার মাধ্যমে কিন্তু আমরা ভালো ভালো নিউজ পেয়েছি, গরম গরম নিউজ পাচ্ছি এবং অনেক এগিয়ে যাচ্ছে। এখন স্যার একটা কোশ্চেন হচ্ছে, স্যার ঐক্যমত্য কমিশনের আপনি একজন সম্মানিত সদস্য ছিলেন, আপনার একটা সংস্কার প্রস্তাব চূড়ান্ত দিয়েছেন। এরপর দেখলাম যে রাজনৈতিক দলগুলো যারা ওই ঐক্যমত্য কমিশনের আলোচনায় ছিলেন, এখন তারা বলছেন যে আপনারা জাতির সাথে বেইমানি করেছেন, রাজনৈতিক দলগুলির সাথে প্রতারণা করেছেন এবং এই যে কথাগুলি বলছে আসলে তারা কোন জায়গায় বলছে? আমার একটাই বাক্য আমি বলবো এর উত্তরে, ট্রুথ শ্যাল ট্রায়াম্ফ, যে সত্য একদিন বেরিয়ে আসবে। ওকে, এটাই আমার, আর কিছু বলার দরকার নেই। ওকে, আমি বললাম তো সত্য একদিন বেরিয়ে আসবে। ওকে ওকে, আপনি কনফিডেন্ট? আমি চাই ফেব্রুয়ারিতে নির্বাচন হোক, নির্বাচন হওয়াটা দরকার। ওকে, থ্যাংক ইউ। তার মানে স্যার ওটা একটা মিনি কনস্টিটিউশন ছিল পঞ্চদশ সংশোধন, আর আপনি কনফিডেন্টলি বললেন না স্যার ফেব্রুয়ারিতে ইলেকশন হবে কিনা। হবে, আপনি চান কিন্তু কনফিডেন্টলি বললেন। আমার উপর না তো বইতে হবে, কোনো বিকল্প আছে? তা না হলে আমরা তো। আচ্ছা, আরেকটা কথা আমি বলি, এটা বলি, সেটা হলো যে আচ্ছা অন দ্য রেকর্ডও বলতে পারি, সামনে থেকে সরেন। শুধু একটা কথা, এটা আমার মনে হয় প্রথমেই বলা উচিত ছিল, সেটা হলো যে আমরা যদিও আপিল করেছি কিন্তু হাইকোর্টের রায়েও আমরা সন্তুষ্ট, কারণ অ্যাটলিস্ট অংশ বিশেষ যেটা ওনারা বাতিল করেছেন এটা খুবই ঐতিহাসিক একটা জিনিস আছে। আর দ্বিতীয় যে কথাটা আমার প্রথমে বলা উচিত ছিল সেটা হলো আমরা ডক্টর বদিউল আলম মজুমদার সহ 5 জনের পক্ষে হাইকোর্টে পঞ্চদশ সংশোধনী চ্যালেঞ্জ করে মামলা করেছিলাম এবং আমরা যখন এখন অ্যাপিল দায়ের করেছি তখন আমরা খুবই দুঃখের সাথে স্মরণ করছি যে একজনকে, সেই 5 জনের একজনকে আমরা হারিয়েছি, ডক্টর তোফায়েল আহমেদ। তো আমরা তার আত্মার শান্তি কামনা করি এবং এই জন্য আমাদের আপিলে 5 জন পক্ষ, যদিও হাইকোর্টে 4 জন, আপিলে 4 জন পক্ষ, যদিও হাইকোর্টে 5 জন ছিলেন, একজনকে আমরা এর মধ্যে হারিয়েছি। তার আত্মার শান্তি কামনা করি। আমার ব্যক্তিগত বন্ধু ছিলেন এবং আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা ওনার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আপনাদেরকে ধন্যবাদ। আপনি মানে এই সময় আমরা যতটুকু ল রিপোর্টিং যারা করি সবাই জানি যে আপনি এই সময় সবচেয়ে ভালো সংবিধান এটা আমরা আপনাকে ধন্যবাদ। দুটি বিষয়ে আলোচনা হচ্ছে যে এই যে জুলাই সংস্থা বাস্তবায়ন কিভাবে হবে। যারা জুলাই আন্দোলনের অগ্রগামী সৈনিক, গণপ্রধান নেতা, তারা বলছেন যে এই অধ্যাদেশটা আসলে সরকারকে জারি করতে হবে, কিন্তু আমরা দেখলাম যে রাষ্ট্রপতির কাছে এই সরকার শপথ নিলেন, সরকারের উপদেষ্টারা শপথ নিলেন, বিভিন্ন অধ্যাদেশও রাষ্ট্রপতি জারি করলেন, এটা
এখন তারা বলছে যে এই অন্তর্বর্তী সরকারকে অধ্যক্ষ জারি করতে হবে, এটি আইনের কোনো ব্যর্থ হবে কিনা? না, এটা আমি বেশি বলবো না, কারণ যেহেতু রাজনৈতিক দলগুলো এটা নিয়ে আলোচনা করছে, আমি অনেক কথা বলে আলোচনায় সমস্যা তৈরি করতে চাই না। তবে আমি জটিলতার সৃষ্টি করতে চাই না। তবে আমি মনে করি এটা সরকার প্রধানও জারি করতে পারেন এবং সম্ভব সেটার আইনগত একটা ব্যাখ্যা দেয়া যায় যদি সরকার প্রধান এটা জারি করতে চান। আর সরকার প্রধান জারি করতে না চাইলে রাষ্ট্রপতি করতে পারেন। তবে এটা দুভাবেই সম্ভব বলে আমি মনে করি এবং দুভাবে এটাকে আইনগতভাবে সমর্থন করা সম্ভব, এর চেয়ে বেশি আর বলবো না।